শোন সেমরি, বেটা মানুষের অমন একটু একটু স্বভাবের দোষ থাকেই। তুই তো মেলা সুন্দরী, তাই না? আমার প্রলোভ সামলাতে পারো নাই। এইটা নিয়ে পাড়া জানাজানি করার দরকার নাই। সমাজে আমাকেও এখানে সম্মান আছে। তুই বরং ক্ষতিপূরণ হিসেবে বড় বইয়ের থাইকা 1,000-2,000 টাকা বেশি নিয়ে নিস। সামনে দাঁড়ানো বৃদ্ধ মহিলা তাচ্ছিল্য ভরা কথাগুলো শুনে ঘৃণায় গা গুলে উঠল প্রিমার। রাগে সারা শরীর জ্বলে উঠল। অপমানসূচক কথাগুলো শুনে ভেতরটায় কাঁপুনি ধরে গেল। ঢাকা ইউনিভার্সিটির অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অধরা ইসলাম প্রিমা। এ কংক্রিটের শহরে ইতি মেয়েটার আপন বলতে কেউ নেই। নিজের খরচ বহন করতে 4টা টিউশনি করায় সে। নবম শ্রেণীতে পড়া রিক্তা তার পুরনো স্টুডেন্ট। আজ প্রায় বছরখানেক সময় ধরে পড়াচ্ছে তাকে। যৌথ পরিবার হওয়ায় বাসায় ছেলে টিচার রাখা নিষিদ্ধ। শেষ অবধি রিক্তার মা রুমানা বেগম প্রিমার খোঁজ পেয়ে কিছুটা নিশ্চিন্ত হন। তবে তিনি ঘৃণাক্ষরে টের পাননি এরকম কোনো বিভৎস ঘটনা ঘটে যাবে। যথারীতি সময় মতো প্রিমা আসে রিক্তাকে পড়াতে। ঈদের আগে আজকে পড়ানোর শেষ দিন ছিল। যেহেতু ঈদের আগ মুহূর্ত, তাই বাসায় লোক সমাগম নেহাত কম নয়। বিগত 3 দিন যাবৎ প্রিমা খেয়াল করেছে রিক্তার চাচা নেহাল হোসেনের হাবভাব খুব একটা সুবিধার নয়। মেয়েটার সংযতিত্ব যথাসম্ভব শালীনতার বজায় রাখার চেষ্টা করলেও হায়নার থাবা থেকে মুক্তি মেলেনি। পড়ার ফাঁকে রিক্তা ওয়াশরুমে গেল। রিক্তার ঘরে ঢোকে নেহাল। প্রিমা হসকচিয়ে কিছু বলার পূর্বে চোরের মতো একটা কাঠ প্রিমার দিকে বাড়িয়ে দিয়ে বলে, আমি জানি তুমি ইতিম। ঢাকা শহরে কেবল টিউশনি করে টিকে থাকা কোয়াইট টাফ। সো তুমি চাইলে আমি তোমার দায়িত্ব নিতে পারি। বিনিময়ে আমাকে একটুখানি সময় দিলেই চলবে। কল মি লেটার ডার্লিং। নেহালের নোংরা কথাবার্তা শুনে প্রিমা তৎক্ষণাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। রাগান্বিত স্বরে বলে, স্টো ইন ইয়োর লিমিট স্টার্ট। তোর মতো কুলাঙ্গারে দরকার নেই আমার। তুই বরং তোর চরিত্র সামলে রাখ, নয়তো জুতো পেটা করে। বাকি কথা শেষ করতে পারেনি প্রিমা। এর আগে নেহাল ক্ষিপ্ত মেজাজে ওর কোমল হাত কবজি চেপে ধরে রুমের বাইরে টেনে নিয়ে যেতে যেতে বলে, আজ তোর হচ্ছে। স্লাইড হয়ে মুখ দিয়ে এত বড় বড় কথাই বের হয় কিভাবে? নিজেকে বাঁচতে প্রিমা যার পরনায় চিল্লিয়ে ওঠে। রাগে খেয়ে হারিয়ে ফেলে নেহাল। সেসবের তোয়াক্কা করে না। সে সময় বাসায় উপস্থিত ছিলেন রুমানা বেগম, তার বৃদ্ধ শাশুড়ি এবং রিক্তা। প্রিমার চিৎকারে সকলেই ছুটে আসে। সবার উপস্থিতি নেহালের উপর তেমন কোনো প্রভাব ফেলে না। পরিস্থিতি বুঝে রুমানা বেগম এক প্রকার জোর করে প্রিমাকে ছাড়িয়ে নেন। বেচারি প্রিমা ছাড়া পেতেই কাপা গলায় সব ঘটনা বর্ণনা দেয়। বৃদ্ধা ছেলের দোষ ঢাকতে উল্টো প্রিমাকে মানিয়ে নিতে বলেন। প্রিমা হতভম্ব মুখে তাকায় বৃদ্ধার দিকে। তার সম্মান এতটাই সস্তা, সম্মানের মূল্য হয় বুঝি? এক মনে এসব ভেবে চলছে প্রিমা। প্রিমাকে নিশ্চুপ থাকতে দেখে বৃদ্ধা পুনরায় আমতা আমতা করে বলেন, শোন সেমরি, মায়াগো জীবনে এমন 2-4টা ঘটনা অহরহ ঘটে। বেটা মানুষের কলঙ্ক থাকে না, কিন্তু মাইয়া মানুষ নির্দোষ আইলেও সমাজের চোখে খারাপ আইয়া যায়। তুই এডি ভুলে যা, কাউরে কিছু কওয়ানোর দরকার নাই। এদের কি কিনবি ক আমারে, আমি লইয়া দিমুনি। বৃদ্ধার কথায় ঘৃণায় গা গুলিয়ে উঠল প্রিমার। মানুষের মন মানসিকতায় কতটা নিকৃষ্ট সেটা নতুন করে অনুধাবন করলো। কিছুটা সময় নিয়ে নিজেকে সংযত করে উঁচু গলায় প্রিমা বলল, আপনার এক পা কবরে আর এক পা উপরে কথাটা ভুলে যাবেন না আন্টি। নিজের সন্তানের দোষ ঢাকতেও অপরাধকে নর্মালাইজ করা বন্ধ করুন। আমি আপনার নাতনির শিক্ষক। আমি কোনো যৌনকর্মী নয় যাকে আপনার ছেলে টাকার বিনিময়ে অবাধে স্পর্শ করবে। বৃদ্ধ নাক মুখ কুঁচকে বিরক্ত ভরা কণ্ঠে বললেন, মাইয়া মানুষের এত তেজ থাকা শোভা পায় না। মাথা গরম বেটা মানুষ না হয় করে ফেলছে এখান ভুল, তাই বলে এমন করে ফাঁসি দিব নাকি? প্রিমা তাচ্ছিল্য হেসে বলল, আপনার আদরের পুত্র কোনো সুপুরুষ নয়, সে একজন কাপুরুষ।
যে কিনা একান্তে মেয়েদের সুযোগ নেওয়ার জন্য মুখিয়ে থাকে। আর আপনি হলেন ব্যর্থ মা, যে তার নিজের সন্তানকে ঠিকমতো শিক্ষা দিতে পারেন নাই। ঠিকই, কিন্তু দোষ ঢাকতে ওস্তাদ। প্রিমার করা অপমান নেহাল সহ্য করতে পারল না। প্রিমার দিকে সবেগে তেড়ে আসলো। কাছাকাছি এসে প্রিমার চুলের মুঠি ধরার আগে তার নিম্নাঙ্গ বরাবর সজোরে লাথি বসায় প্রিমা। উপস্থিত সকলেই খানিকটা হসকচিয়ে যায়। বৃদ্ধা হাই হাই করে ওঠেন। প্রিমার মার খেয়ে নেহাল মাটিতে লুটিয়ে পড়ে। প্রিমা ওর কাছে ঘেঁষে দাঁড়িয়ে মুখের কাছটায় সজোরে আর একটা লাথি বসিয়ে বলে, তোর নোংরা প্রস্তাবে স্ট্রেইট ফরওয়ার্ড উত্তর ছিল এটা। মন ভরেছে নাকি আরো দুই একটা দিব? তীব্র বেগে লাথিটা পড়ায় মুখ থেকে রক্ত বেরিয়ে এসেছে নেহালের। বৃদ্ধা তড়িঘড়ি করে ছেলের পাশে বসে বিলাপ করতে থাকেন। অদূরে অসহায় ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা রুমানা বেগমের দিকে তাকিয়ে স্পষ্ট গলায় প্রিমা বলে, আপনার ঘরেও একটা মেয়ে আছে, বিষয়টা মাথায় রাখবেন। আমাদের পথ চলা এই পর্যন্তই ছিল। রিক্তার জন্য অন্য টিচার খুঁজে নেবেন, ধন্যবাদ। কথাগুলো বলে এলোমেলো পা ফেলে রিক্তাদের ফ্ল্যাট থেকে বেরিয়ে আসলো প্রিমা। সন্ধ্যা লগন্য প্রহর হওয়ায় চারপাশ অন্ধকারে ছেয়ে গেছে। এতক্ষণ সাহসিকতার পরিচয় দিলেও এবার যেন বুকের ভেতর কান্না স্রোত উতলে উঠল। ঠোঁটে ঠোঁট চেপে কান্না আটকানোর ব্যথা চেষ্টা করলো সে। গলির মোড় থেকে একটা রিকশায় চেপে বসে কাপা কণ্ঠে চালককে বলল, মানিকনগর স্টেডিয়ামের 3 নম্বর গেটে চলেন মামা। রিকশাওয়ালা মামা মাথা নাড়িয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলেন। কোনো কিছু না ভেবে প্রিমা 2 হাতে মুখ ঢেকে নিঃশব্দে কেঁদে ওঠে। শরীরে লেগে থাকা বিশ্রী ছোঁয়াগুলো তাকে কতটা পীড়া দিচ্ছে তা বর্ণনাতীত। আচ্ছা, মেয়ে হয়ে জন্ম হয়েছে বলে কি পরপুরুষের থাবার শিকার হতে হবে? মেয়ে বলে সবসময় মুখ বুঝে অন্যায় সহ্য করে ভেতরে ভেতরে গুমড়ে মরতে হবে? উত্তর মিলল না। এক পর্যায়ে প্রিমার চোখের পানি ফুরিয়ে এলো। রিক্সা বাজারে প্রবেশ করতেই প্রিমার খেয়াল হলো তার মাসিক বাজার শেষ। গত সপ্তাহে শেষ হয়েছিল, তবে খেয়ে না খেয়ে কোনো মতো এই সপ্তাহটা পার করে দিয়েছে সে। ভার্সিটির এক্সাম ফি দিতে গিয়ে বাকি 3টা টিউশনির টাকা ফুরিয়ে গেছে। ভেবেছিল আজ রিক্তার মায়ের দেওয়া বেতন থেকে বাজার সদাই করবে, কিন্তু তার নিয়তি যে বড়ই অপ্রশ্ন। প্রিমা তাচ্ছিল্য হেসে শূন্য নীলাশ্বরের দৃষ্টি নিবন্ধ করে ফিসফিসে বলল, তুমি বিহীন দুনিয়াটা ভীষণ কঠিন লাগে আম্মি। এই দুনিয়ার অর্ধেক মায়াজাল, বাকিটা হানিয়ার দল। এই মায়াজালের প্রকৃত সত্য হলো এই পৃথিবীতে ধনীদের জন্য রয়েছে স্বর্ণ মুকুট, আর গরিবদের জন্য বাস্তবতার লাথি, যা আমৃত্যু সকলকে মুখ বুঝে সহ্য যেতে হবে। চৌধুরী নিবাসে বিশাল গেট পেরিয়ে প্রবেশ করলো একটা টয়োটা করোলা। গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো চৌধুরী বাড়ির একমাত্র আদরে এবং কনিষ্ঠ কন্যা মারজান আরিন চৌধুরী। সবাই ভালোবেসে তাকে মেহেরিমা ডাকে। 19 বছর বয়সী মেহেরিমা স্বভাবের ভীষণ চঞ্চল এবং প্রাণোচ্ছল কাছের রমণী। বাড়ির সকলেই তাকে দুষ্টুমির শিরোমণি হিসেবে চেনে। আজ মেহেরিমার ভার্সিটিতে নবীনবরণ ছিল। সকাল সকাল সাজুগুজ করে এক ঝাঁক বান্ধবীদের নিয়ে ছুটেছিল ভার্সিটির প্রাঙ্গণে। সারাদিন লম্ফস্প করে মেহেরিমা ভীষণ ক্লান্ত, তার উপর ভারিক্কি শাড়ি অর্নামেন্টের যন্ত্রণা আর কোনোভাবেই আর সহ্য করতে পারছে না বেচারি। সদর দরজা দিয়ে বাসায় ঢুকতেই মেহেরিমার চোখে পড়ে তার বড় চাচি, মেজো চাচি আর মা একসাথে বসে গল্প করছে। মেহেরিমা ভেতরে ঢুকে সোজা বড় চাচির কথা আফিয়া চৌধুরীকে জড়িয়ে ধরে আমোদে গলায় বলল, বড় মা, ও বড় মা, শুনছো? মেহেরিমার কাণ্ড উপস্থিতি সকলেই হেসে ওঠে। মেহেরিমার মা মাহিরা চৌধুরী চোখ পাকিয়ে তাকান। আফিয়া চৌধুরী সেসবে পাত্তা না দিয়ে বলেন, হ্যাঁ মিঠু বুড়ি বল। মেহেরিমা কণ্ঠে আহ্লাদ ঢেলে বলে, আমাকে একটু লাজানিয়া বানিয়ে দাও না। আমার ছোট্ট
পেটটা লাজানিয়া টেস্টি স্লাইন খাওয়ার জন্য বিগত 1 সপ্তাহ থেকে ওয়ার্নিং দিচ্ছে। কখন জানি আনন্দলমে নেমে যায় তা ঠিক নেই। তুমি বানিয়ে দিবে না? আফিয়া চৌধুরী ভীষণ আন্তরিক মহিলা। মেহেরিমার আদরে আহ্লাদে সাই জানিয়ে বলেন, হ্যাঁ মা, আমি এখনই যাচ্ছি, তুই উপরে গিয়ে ফ্রেশ হয়ে আয়। মেহেরিমা আহ্লাদে গলে গিয়ে আফরিয়া চৌধুরীর গালে টপাটপ কয়েকটা চুমু দিয়ে বলে, আমার বেস্ট বড় মা। মাহিরা চৌধুরী নিচে রাগ দেখিয়ে বলেন, সব আবদার মেনে ওকে বিগড়িয়ে দিয়েন না আপা। খুব সাহস বেড়েছে তার, এবার লাগাম টেনে ধরতে হবে। মাহিরা চৌধুরীর কথা শুনে চৌধুরী বাড়ির মেজবউ কথা তাজকিয়া তারান্নুম চৌধুরী থমথমে কণ্ঠে বললেন, আরও 7 বছর আগে ব্যাপারটা অনুধাবন করলেও আমার বুকের মানিক অন্ত দূরে ভিন্ন একটা দেশে পড়ে থাকতো না মাহিরা। এখনই সব উপলব্ধি করে লাভ আছে, আমার সর্বনাশ তো হয়েই গেছে। মুহূর্তে পরিবেশটা নীরব হয়ে গেল। সকলের মুখ থেকে হাসি সরে গিয়ে জায়গা করে নিল একরাশ বিষণ্ণতা। কিছুক্ষণ পর প্রাণ ছিনল মেহেরিমা নিষ্প্রাণ দৃষ্টি নিক্ষেপ করে শান্ত সুরে বলল, আমি ভীষণ টায়ার্ড বড় মা, চেঞ্জ করে একটু ঘুমাবো, তুমি বরং পরে ওটা বানিও। কথাগুলো বলে আর এক মুহূর্তে সময় নষ্ট না করে নিজের ঘরের দিকে অগ্রসর হলো মেহেরিমা। আফিয়া চৌধুরী বিরক্ত হয়ে মেজো যাকে বললেন, তারা এরকম করে কেউ কথা বলে? মেয়েটা আজ আর কিছুটি মুখে তুলবে না সারাদিন। তুই বুঝেও অবুঝ কেন হচ্ছিস? তারান্নুম চৌধুরী রেগে মেগে উঠে দাঁড়িয়ে কন্দরত সুরে বললেন, আমার ছেলেটা আজ 7টা বছর ধরে কি খাচ্ছে না খাচ্ছে সেটা একমাত্র খোদা জানে। আদৌ কোনোদিন ওকে নিজ হাতে তুলে খাওয়াতে পারবো কিনা সন্দেহ হয় মাঝে মধ্যে। আমার ছেলেটাকে নিয়ে তোমাদের কোনো মাথা ব্যথা নেই, অথচ কেউ একবেলা না খেয়ে থাকলে তোমাদের দুশ্চিন্তা তরতরিয়ে বাড়ে। কথা শেষ করে তিনিও জায়গা ত্যাগ করেন। মাহিরা চৌধুরী চোখের কার্নিশে জমা পানিটুকু মুছে ফেলতে ফেলতে বলেন, একটা ভুলের জন্য আর কত শাস্তি পাবো আমার ছোট্ট মেয়েটা। আমার ধৈর্য ফুরিয়ে যাচ্ছে আপা। আফিয়া চৌধুরী সান্ত্বনা দেওয়ার মতো ভাষা খুঁজে পেলেন না। বুক চিরে বেরিয়ে আসলো এক বৃহত্তর দীর্ঘশ্বাস। অর্ধঙ্গ শরীরের চেঞ্জিং রুমে বিশাল আয়নার সামনে দাঁড়িয়ে আছে মেহেরিমা। ফর্সাটে কলার বোনের সেন্টিপিস ত্বকে বিদ্যমান ছোপ ছোপ লালচে দাগগুলো দেখে দীর্ঘশ্বাস ফেলল সে। ফ্লোরে পড়ে থাকা ভারী শাড়িটা দেখে একরাশ বিরক্তি এসে জমা হলো তার শ্রুচি মুখশ্রীতে। দীর্ঘক্ষণ ভারী পোশাক জড়িয়ে রাখার ফলে ভীষণ ক্লান্ত লাগছে তার। শরীরে বাকি পরিচ্ছন্ন অনাবৃত করে উষ্ণ নতজানু দেখখানা বাথটারের উষ্ণ জলে ছেয়ে দিয়ে আরামে চোখ বুঝল মেহেরিমা। এতক্ষণ লাইভ ফুটেজে মেহেরিমার সমস্ত কর্মকাণ্ড তীক্ষ্ণ দৃষ্টিতে অবলোকন করছিল তাজরিয়ান। পূর্ণাঙ্গ দৃশ্যটুকু অবলোকন হতেই ঠাস করে ল্যাপটপটা বন্ধ করে সেটাকে দূরে ছুঁড়ে ফেলল। পুরো বিষয়টা স্মৃতিপটে ভেসে উঠতে অবিরাম ধারায় সচ্ছল গড়িয়ে পড়ল তার কপাল বেয়ে। জিভধারা শুকনো ঠোঁট জোড়া ভিজিয়ে হিসিয়ে বলল, সুদূর লন্ডনে থাকা সত্ত্বেও তোর মেহনীয় রূপের অগ্নিশিখা আমায় জ্বালিয়ে মারছে। অতীতে অপবাদ দিয়ে বিতাড়িত করেছিল, এখন বুঝি নতুন করে বদনাম করার উপায় খুঁজছিস? ছলনাময়ী নারী কথাকার। জোরে জোরে শ্বাস ফেলে নিজেকে সামলানোর আপ্রাণে চেষ্টা করলো তাজরিয়ান। মস্তিষ্ক থেকে অনাকাঙ্ক্ষিত স্মৃতিগুলো মুছে ফেলতে গিয়েও ব্যর্থ হলো। নিজেকে শক্তপোক্ত কয়েকটা গালি কষে বিগ্রানো মেজাজে কল করলো বহুল কাঙ্ক্ষিত নম্বরে। ওপাশ থেকে কলটা রিসিভ হতেই তাজরিয়ান এক প্রকার চিল্লিয়ে বলে উঠল, অতি শীঘ্রই আমি দেশে ফিরছি তুরাব। তোর অবাধ্য স্বভাবের বেয়াদব বোনকে সামলে রাখিস। আমার সম্মুখে পড়লে এক থাপড়ে সকল ভীতরতি ছুটিয়ে দেব একদম। সদ্য আসা ঘুমটা আলগা হয়ে আসলো তুরাবের। ধাস্ত হয়ে কোনো প্রশ্ন করা পূর্বে তাজরিয়ান কল কেটে দিল। রাগ সামলাতে না পেরে সজোরে ঘুষি বসালো কংক্রিটের দেওয়ালে। দাঁতে দাঁত চেপে চাপা কণ্ঠে বলল,
আমার ব্যক্তিগত নারী হওয়া সত্ত্বেও অন্য পুরুষের সামনে নিজেকে সিঙ্গেল দাবি করার সাহস কোথা থেকে আসে? অন্য পুরুষের চোখে তৃষ্ণা মেটানোর সাহস কী করে হয় তোর? তোর অস্তিত্বে নিজের নামের বৌদ্ধ সিলমোহর মেরে অতঃপর দেশ ছেড়েছি আমি। এরপরও 7টা বছর ধরে আমাকে ইগনোর করা দুঃসাহস কী করে হয়? জবাব রেডি রাখিস কেন না? তাজরিয়ান জাওয়াদ চৌধুরী ফিরছে তোকে সাহায্য করতে। তাৎকির মিলিয়ে প্রয়োজনীয় পোশাকাদি নিয়ে তাজরিয়ান স্তব্ধ পায়ে ছুটল শাওয়ারের দিকে। এই মুহূর্তেই বিগ্রানো মেজাজ ঠান্ডা করাটা অতীব জরুরি। দীর্ঘ 2 ঘন্টা শাওয়ার নিলেও বিগড়ানো মেজাজ কোনোভাবেই ঠান্ডা করতে পারল না তাজরিয়ান। মিনিট কয়েক কিছু একটা ভেবে দ্রুত শরীরে ভেজা পোশাক পাল্টে ছুটল পার্শ্ববর্তী ফ্ল্যাটে। কলিং বেল দিতেই ওপাশ থেকে একজন মেয়ের দরজা খুলে দিল। তাজরিয়ান কাট স্বরে জিজ্ঞেস করলো, ভাই বাসায় আছে? সার্ভেন্ট খাঁটি ইংরেজিতে মিষ্টি এসে জবাব দিল, স্যার বেলকনিতে বসে অফিসে জরুরি কাজ করছেন। তাজরিয়ান এসব তোয়াক্কা না করে গটগট আওয়াজ তুলে সেদিকে এগিয়ে গেল। দরজায় দাঁড়িয়ে নক করে বলল, ভাই আসবো? শব্দের উৎসক খুঁজতে দীর্ঘদেহী লম্বা একজন পুরুষ চোখ তুলে তাকালো। তাজরিয়ানকে দেখে গম্ভীর স্বরে বলল, কাম ইন। তাজরিয়ান ভেতরে ঢুকতে অস্থির চিনতে বলল, খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলতে এসেছি ভাইয়া। সেই সুদর্শন যুবক ল্যাপটপটা একপাশে সরিয়ে রেখে ক্ষীণ স্বরে বলল, কি কথা তাজ? তাজরিয়ান সোজা বড় ভাইয়ের কোলে মাথা রেখে অশান্ত স্বরে বলল, আমরা কালকেই বাংলাদেশে ফিরছি ভাইয়া। সেই পুরুষের ভুজোড়া কিঞ্চিত কুঞ্চিত হয়। কিছু একটা ভেবে থতমত কণ্ঠে বলে, কালকে অফিসে গুরুত্বপূর্ণ মিটিং আছে, কতগুলো ডিল ফাইনাল করা বাকি। এভাবে হুট করে যাওয়া যাবে না তাজ। তাজরিয়ান ক্ষোভান্বিত হয়ে মাথা উঁচুয়ে সে সুদর্শন পুরুষের চোখে দৃষ্টি নিক্ষেপ করে বলে, ডিলস আর মোর ইম্পর্ট্যান্ট দেন মি মিস্টার আফরিয়ান ইসফার চৌধুরী। তাজরিয়ানের বাচ্চামি কথাবার্তায় আশফিয়ান হেসে ফেলল। কিছুক্ষণ স্থির দৃষ্টিতে বাইরে তাকিয়ে থেকে দীর্ঘ নিঃশ্বাস ফেলে শুধালো, মেহরিমা আবার কিছু করেছে? শান্ত হয়ে আসার রাগটা আবারও ধপ করে জ্বলে উঠল। তাতে দাঁত চেপে কিরমিরিয়ে তাজরিয়ান বলল, আমার বউ আমি ব্যতীত দুনিয়ার সবার সাথে হা হা হি হি করতে ব্যস্ত, আর আমি লন্ডনে বসে বসে পিত আজ্ঞা পালন করছি। আমার বাপের ভয়ঙ্কর ষড়যন্ত্র একদিন আমাকে অনুপম বানিয়ে ছাড়বে, আর আমার অবুঝ বউটা কল্যাণীর লেদা ভার্সন হয়ে আরেক বেটার আজ্ঞা পালন করবে। আই ক্যান্ট ইমাজিন ভাইয়া। ইনাফ ইজ ইনাফ। আমরা কালকেই দেশে ফিরছি এবং এটাই ফাইনাল। তাজরিয়ানের বাছাইমূলক কথায় আশফিয়ান পুনরায় হেসে ফেলল। দেশে ফেরার কথা শুনে চিত্রপটে খুব প্রিয় একজনের কাফনে মোড়ানো বিকৃত মুখশ্রীর ঝলক ভেসে উঠল। লম্বা শ্বাস টেনে বুকে চলমান ঝড়টা থামানোর প্রয়াস করে গম্ভীর স্বরে বলল, আমরা কালকেই বাংলাদেশে ফিরব তাজ। চলবে। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্ট পেয়ে গেলে পরবর্তী পার্ট দ্রুত আপলোড করার চেষ্টা করব। ধন্যবাদ।